স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। শুক্রবার সকাল থেকে ঢিলেঢালাভাবে প্রচারণা চললেও জুম্মার নামাজের পর থেকে প্রার্থীদের প্রচারণা করতে দেখা যায়। তারা ভোটারদের হাতে তুলে দেন লিফলেট ও ইশতেহার। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে যারা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করবে এমন যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। আচরণবিধি ভঙ্গের অভিযোগ তদন্ত করে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনেকটা জমে উঠেছে। আজকে শুক্রবার বন্ধের দিন। আমরা দেখেছি সকাল থেকে প্রার্থীদের প্রচারণা তেমন শুরু হয়নি, কিন্তু জুম্মার নামাজের পর আমরা দেখছি যে প্রার্থীদের ইশতেহার শিক্ষার্থীদের মধ্যে দিচ্ছে, এবং আমরা বিকেলবেলা দেখি যে স্টেশন এবং শহীদ মিনার চত্বরে তারা ভোটারদের মন জয় করার জন্য যে সেই ইশতেহার দিচ্ছে, এবং প্রার্থীরা বলছে যারা শিক্ষার্থী বান্ধব কাজ করবে, শিক্ষার্থীদের হয়ে কাজ করবে এমন প্রার্থীকে তারা বেছে নেবে। আর আপনারা আরো জানিয়ে রাখতে চাই যে ইশতেহারে আবাসন সমস্যা, খাদ্য সমস্যা এবং যাতায়াত সমস্যাকে প্রাধান্য দিয়েছে। ইতিমধ্যে 13টি প্যানেল ঘোষণা করা হয়েছে। ছাত্র শিবির, ছাত্রদল সহ বেশ কয়েকটি প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করেছে। আজকেও 2টি প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করে। আমরা দেখি যে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন প্রচার মাধ্যমে তারা যে প্রার্থীরা আছেন সেই প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন। তারা বিভিন্ন ঢঙ্গে, বিভিন্ন ভাবে প্রার্থীর মন জয় করার চেষ্টা করছেন, এবং সন্ধ্যার পরে আমরা দেখি হলগুলোতে প্রার্থীরা যাচ্ছেন এবং আবাসিক এরিয়া, ক্যাম্পাসের বাহিরে যেই এলাকা আছে সেই এলাকাতে গিয়ে তাদের প্রচারণা করছেন এবং ইশতেহার বলছেন। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী 13 অক্টোবর রাত 12টা পর্যন্ত প্রচারণা করতে পারবে, এবং আগামী 15 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ তামিম আপনাকে। সীমান্তের ওপারে মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে আবারও প্রচণ্ড গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সেখান থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত 11টার পর থেকে শুরু হওয়া গোলাগুলি শুক্রবার ভোর পর্যন্ত থেমে থেমে চলতে থাকে। আতঙ্কে রাত কেটেছে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়ন এবং বান্দরবানের নাইক্ষ্যছড়ির ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের। বিজিবি বলছে, সীমান্তে ইতিমধ্যে টহল বাড়ানো হয়েছে এবং সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 2 গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। শুক্রবার সকাল থেকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুর্গাপুর এলাকার বড়বাড়ি ও মুন্সিবাড়ির লোকজনের মাঝে কথা কাটাকাটি হয়, পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। 2 দফা চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়। পরে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর সহ 5 দফা দাবিতে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে জুমার নামাজ শেষে সংক্ষিপ্ত সমাবেশের এই গণমিছিল শুরু হয়। 5 দফা দাবির মধ্যে অন্যতম জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড। সংযুক্ত আরব আমিরাতের কারাগারে নিহত জুলাই যোদ্ধা প্রবাসী আব্দুল হামিদের মরদেহ চট্টগ্রাম আনার পর পরিবারের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে সেখানকার আল সদর কারাগারে বন্দী ছিলেন তিনি। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের বিস্তারিত। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয় আব্দুল হামিদের মরদেহ। হস্তান্তর করা হয় পরিবারের কাছে।
আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গত 21 এপ্রিল দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে আল সদর কারাগারে বন্দী ছিলেন হামিদ। জেলা কর্মসংস্থান ও জনশক্তি বিভাগের সহকারী পরিচালক জানান, দীর্ঘদিন মানসিক চাপে থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে গত 22 সেপ্টেম্বর মারা যান তিনি। পরিবারের যে ছোট ভাই যে দায়িত্ব গ্রহণ করার কথা সোহেল এবং তার দ্বিতীয় স্ত্রী এখানে উপস্থিত ছিলেন, আমরা তাদের কাছে সেটা আমরা দায়িত্ব হস্তান্তর করেছি। তার মৃত্যুতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছে দিশাহারা পরিবার। সবগুলো ছোট ছোট বাচ্চা, আমার যে বড় বাচ্চা উনি হেঁটে, ওনাকে সরকারিভাবে যে কোনো একটা চাকরি দিলে আমরা চলতে পারবো। উনি তো চলে গেছে, আমাদের এখন আর কিচ্ছু নেই। প্রবাসীরা জানান, বাংলাদেশে স্বৈরতন্ত্রের পতন ঘটাতে তারা সে দেশের রাজপথে নেমেছিলেন, কিন্তু দেশটিতে এমন কর্মসূচির অনুমতি না থাকায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে 4,500 বাংলাদেশির বিরুদ্ধে মামলা হয়। গ্রেপ্তার করা হয় 225 জনকে। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক তৎপরতায় 200 জনকে ফিরিয়ে আনা সম্ভব হলেও বন্দী ছিলেন 25 জন, যাদের একজন আব্দুল হামিদ। ওনার ফ্যামিলি সহমতে চাই রাষ্ট্রীয় সম্মানটা দিতে, সুযোগ সুবিধা ওনার ওয়াইফরা, এখানে আমাদের কোনো আমরা পাবো এমনও না। আমাদের আরো 24 জন ভাই জেলে বন্দী আছে, আমরা চাই তাদেরকে যেন জীবিত নিয়ে আসতে পারি। দ্রুত বাকিদের দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রামে ফলের বাজারে বিদেশি ফলের দাম চড়া। ফলের বাজার দর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, ফলের দাম কেমন দেখছেন, কি বলছেন বিক্রেতারা? ধন্যবাদ অঙ্কুর আপনাকে। দেখতে পাচ্ছেন ঝুলে রাখা হয়েছে, যারা ক্রেতা তাদের জন্য আকর্ষণ বাড়ানো হয়, তার কারণে কিন্তু বিদেশি ফলগুলো এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে তো যেন তাদের চোখে পড়ে। কিন্তু দেখা যাচ্ছে ফলের কোনো কমতি আমরা দেখছি না, তবে ফলের দামটাই কিন্তু অনেক বেশি। আঙ্গুর বিক্রি করা হচ্ছে, যে লাল আঙ্গুর আছে সেই আঙ্গুর বিক্রি করা হচ্ছে 400 থেকে 350 টাকা কেজিতে। একই সাথে কমলা দেখছি আমরা, সেই কমলা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 300 থেকে 350 টাকা কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে অন্যান্য যে ফলগুলো, বিদেশি ফলগুলো, এইসব ফলের দাম কিন্তু অনেক বেশি তারা চাচ্ছে। তো আমরা একজন সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনার এখানে তো অনেক রকমের ফল আমরা দেখতে পাচ্ছি, দেশীয় ফলও আছে, বিদেশি ফলও আছে। বিদেশি ফলগুলোর দাম এত বেশি? বিদেশি ফলের দাম বেশি হচ্ছে যে আমাদের ট্যাক্স বাড়তি, সেজন্য বিদেশি ফলের দাম বাড়ছে বেশি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে আমাদেরকে। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, এখানে যারা বিক্রেতারা আছে তারা বলছে যে কাস্টমসের যে ট্যাক্সটা দিতে হয়, বিদেশ থেকে আমদানি করতে হলে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রচুর আমরা দেখেছি যে আমদানি বেড়েছে ফলের, তার কারণে দেশ জুড়ে কিন্তু বিদেশি ফল আছে, তবে ফলের দামটা অনেক বেড়ে যাচ্ছে। বিদেশে ফলের দাম কম হলেও কিন্তু দেখা যাচ্ছে যখন ট্যাক্স দিতে যাচ্ছে সেখানে কিন্তু দ্বিগুণ তিনগুণ হারে নিচ্ছে, এরকম অভিযোগ তারা করছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অঙ্কুরের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে 16টি আসনে ধানের শীষ প্রতীকে ভোট নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় উঠোন বৈঠক ও সমাবেশ করছে বিএনপি। দুপুরে চট্টগ্রাম মহানগরীর 19 নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের এই ইউনিটে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম বলেন, বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা জাতীয় পুনর্গঠন ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজ বাসা থেকে মা মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলা ইচ্ছাপুর শ্রীরামপুর গ্রামে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 8:30টার দিকে নিহত জুলেখার ছেলে ফরহাদ বাসায় ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান। পরে দ্বিতীয় তলার একটি রুমে মা ও বোনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজার শহরের বাকখালী সেতুর চুরি হওয়া বাতি নতুন করে বসানোর কাজ চলছে। এ বিষয়ে আরও খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফান উল হাসান। ইরফান, সেতুর লাইট বসানোর খবরে কি বলছেন স্থানীয়রা?
জি অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি কক্সবাজার শহর থেকে যে ঈদগাঁও উপজেলার যাতায়াতের একমাত্র সেতু, এই সেতুতে আমার পেছনের দৃশ্য যদি দেখায়, এখানে আসলে উদ্বোধনের পর গত 1 বছরে পুরো সেতুটি অন্ধকারাচ্ছন্ন ছিল, এখন পর্যন্ত অন্ধকার। তবে এখন গতকালকে থেকে এখানে লাইট লাগানোর কাজ শুরু হয়েছে এবং এরই ফলে এখান থেকে যে সমস্ত মানুষজন রাত্রে যাতায়াত করেন তাদের মাঝে আসলে এক প্রকার খুশির আমেজ বিরাজ করছে। এবং এখানকার কক্সবাজার শহর সহ এবং ঈদগাঁও উপজেলা এবং কক্সবাজার সদরের বেশ কয়েকটি ইউনিয়নে এখান থেকে যাতায়াত হয়। এবং এই যে বিশাল যাতায়াতের মানুষের যে সেতু, এটি আসলে উদ্বোধনের প্রথম দিন থেকে একেবারে অন্ধকারাচ্ছন্ন ছিল, যেহেতু এখানে একটি চুরির ঘটনা ঘটেছিল। সেই চুরির ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেতু আসলে লাইট চলাচল বন্ধ ছিল এবং এরই ফলে এখানে কিন্তু বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে এবং গত কয়েকদিন আগেও এখানে একটি বেশ বড়সড় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তো প্রতিদিনের চিন্তা এবং দুর্ঘটনার যে খবর, এটি একেবারে শেষ হতে যাচ্ছে, সেজন্য মানুষের মাঝে বেশ খুশির আমেজ বিরাজ করছে। এখানে যদি লাইট জ্বলে তাহলে মানুষের চলাচলের পথ আরো বেশি নিরাপদ হবে বলে প্রত্যাশা করছেন এখানকার স্থানীয়রা। এই ছিল কক্সবাজারের বাকখালী সেতুর লাইট লাগানোর সবশেষ খবরাখবর। ধন্যবাদ ইরফান আপনাকে। স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী কুমিল্লা নামে বিভাগ দিতে অনেক ষড়যন্ত্র করেছে। এখন কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা মহানগর আমির কাজী দীন মোহাম্মদ। শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত 5 দফা দাবিতে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিও জানান তিনি। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।